ঈশিতা যে রায়চৌধুরী বাড়ি সর্বনাশ করার জন্য রৌদ্রের কথা মতো রায়চৌধুরী বাড়িতে ফিরে এসেছে সেটা জানতে পেরে যায় ফুলকি। এমনটাই দেখবেন আজকের পর্বে। তাই বিস্তারিত দেখার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ রইল। গল্পের শুরুতে দেখা যাবে সবাই তো গানের লড়াই করছে। এদিকে হৈমন্তী বলে, দেখো তোমরা মেয়েদের সঙ্গে কিভাবে পারো, বুঝতে পেরেছো? এদিকে লাবণ্য গান গাইছে আর লাবণ্যর পরেই রোহিত গান গাইছে। রোহিতের গান গাওয়া শেষ হয়ে গেলে ৯ শব্দ দিয়ে ফুলকি গান ধরে আর ৬ শব্দ দিয়ে ফুলকি গান ধরে। আর ফুলকি এমন রোমান্টিক গান দেখে তো সবাই অবাক হয়ে যায়। আর এদিকে হৈমন্তী অবাক হয়ে ফুলকি আর রোহিতের দিকে তাকিয়ে থাকে। ফুলকির পারফরমেন্স শেষ হয়ে গেলে দিয়ে এবার তমাল গান গাইবে। এদিকে তমাল গান গাইতে গাইতে ঈশিতার কথা মনে পড়ে ফেলে আর চোখের জল ফেলতে থাকে। আর সেই সময় তখন কাবেরী বলে, এবার আমার পালা, এবার আমি গাইব। এবার কাবেরীও গানের সাথে সাথে নাচ করতে থাকে, যা দেখে তো সবাই অনেক খুশি হয়ে যায়। এদিকে দিয়ে আবারও গান গাইবে পিয়াল। পিয়াল বলে, এই দেখ দিয়ে না আমি আগে থেকে একটা গান ভেবে রেখেছি, এবার আমি সেটাই গাইব। এরপর দিয়ে গান গাইতে শুরু করে পিয়াল। এদিকে পিয়ালের গান শেষ হলেই ধানু শুরু করে। ধানু বলে, এবার আমি রবীন্দ্রসঙ্গীত গাইব। ধানুর রবীন্দ্রসঙ্গীত গানটা শেষ হয়ে গেলেই এবার কাবেরী বলে, দেখেছো দেখেছো ছেলেগুলো কিভাবে হা করে মেয়েদের দিকে তাকিয়ে আছে, ছেলেগুলো হেরে গেছে, ছেলেগুলো না আর পারবে না। আর এদিকে তখন কাবেরী বলে, এবার বলো ৩ পর্যন্ত গুনবো, তোমরা কি পারবে? এই বলে ১ থেকে ২ পর্যন্ত গুনতে থাকে। আর তখনই জেঠুমণি বলে, কিরে তোরা কি মেয়েদের কাছে এভাবে হেরে যাবি? মেয়েদের কাছে এভাবে হারতে ভালো লাগবে? যা যা আমি একটা গাইবো। এরপর জেঠুমণিও রবীন্দ্রসঙ্গীত শুরু করে। আর জেঠুমণির গান গাওয়ার ভিতর দিয়ে ঈশিতা চলে আসে। ঈশিতা এসে বলতে থাকে, আসতে পারি? যা শুনে চমকে ওঠে সবাই। আর সেই সময় তখন ফুলকি বলে, ঈশিতা দিদি তুমি এখানে? আর সেই সময় তখন ঈশিতা বলে, হ্যাঁ আমি। আসলে আমি কি একটু ভিতরে আসতে পারি? তোমাদের সঙ্গে আমার কিছু কথা ছিল। এরপর জেঠুমণি ঈশিতাকে ভিতরের রুমে নিয়ে আসে। ঈশিতা বলে, আমি জানি তোমরা আমাকে দেখে অবাক হচ্ছ, হয়তোবা ভাবছো আমি জেল থেকে পালিয়ে এসেছি কিংবা ধান্দা করতে এসেছি। আসলে সেরকম কিছুই না, বিশ্বাস করো তোমরা আমাকে। আর সেই সময় কাবেরী বলে, তোমাকে বিশ্বাস করব? তুমি আমার তমালকে মেরে ফেলার চেষ্টা করেছো, সেটা এত সহজে বলে যাব? কি বলতে চাইছো কি তুমি ঈশিতা? ঈশিতা বলে, তোমরা আমার কথাটা একবার শোনো। লাবণ্য ফুলকি বলে, ও কাকিমণি শোনো না, কি বলতে চাই ঈশিতা? ঈশিতা বলে, আসলে আমার শরীরটা খুবই খারাপ, আমি জেলের ভিতর আর ভালো থাকতে পারছিলাম না, আর সেই জন্য আমাকে বাইরে কোথাও যেতে হতো। আর আমার পরিবার বলতে তো তোমরাই আছো, তোমরা ছাড়া আর আমি কোথায় যাব বলো তো? তাই এরকম অসুস্থ শরীর নিয়ে আমি যদি কোথাও না যেতে পারি আমি তো শেষ হয়ে যাব, আমি তো মরে যাব। আর সেই জন্যই আমি তোমাদের বাড়িতে এসেছি। আমি তো এখন তোমাদের পরিবারের বউ, তাই না? তার যা শুনে তখন রাগান্বিত হয়ে যায় কাবেরী। কাবেরী বলে, তুমি আমাদের বাড়ির বউ? না, তুমি আমার তমালের জীবনের কিচ্ছু হও না, বুঝতে পেরেছো? আর তখনই এ কথা শুনে চমকে ওঠে ঈশিতা। ঈশিতা তখন বলে, মা কি বলছো কি এসব? হ্যাঁ আমি মানছি, আমি একটা লোককে বিশ্বাস করেছিলাম, আমি তো বিশ্বাস করে ঠকেছি। আমি তো অস্বীকার করছি না মা, আমি সব কিছু স্বীকার করছি। তারপরেও কেন তোমরা আমাকে এত ভুল বুঝছো? প্লিজ আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও, আমাকে একটু জায়গা দাও, আমি তোমাদের বাড়ির বউ, আমি সেই অধিকারে থাকতে চাই। আর সেই সময় তখন ফুলকি বলে, চিংড়ি দিদি তুমি কি বলছো ভেবে বলছো তো? আজকে তুমি অসুস্থ? আর সেই সময় তখন জেঠুমণি বলে, হ্যাঁ রে রোহিত, একটু অংশুকে ফোন করে জিজ্ঞেস করতো সত্যি সত্যি কি ও অসুস্থ কিনা। এরপর রোহিত অংশুকে ফোন করে বলে, সত্যি সত্যি অসুস্থ কিনা। রোহিত বলে, হ্যাঁ চরমভাবে অসুস্থ ঈশিতা, তাই ঈশিতাকে কোথাও শিফট করার দরকার ছিল। আর তখনই কাকুমণি বলে, আচ্ছা যা সিদ্ধান্ত নেওয়ার এবার সব কিছু তমাল নিবে, শুনে রাখো। তুমি কিন্তু এবার যদি কোনো গণ্ডগোল পাকাও, কোনোভাবে আমাদের ঠকানোর চেষ্টা করো, কোনোভাবে যদি আমার পরিবারের কোনো ক্ষতি করার চেষ্টা করো, আমরা কিন্তু তোমাকে ছাড়বো না ঈশিতা। তখনই তখনই কাবেরী বলে, দাদা কি ভাবছেন বলেন তো আপনি? আপনি কি ঈশিতাকে এই বাড়িতে রেখে দিতে যাচ্ছেন নাকি? আর তখনই জেঠুমণি বলে, সেটা যে বলার সে তো বলবে, তমাল বলবে, তমালের সিদ্ধান্ত, তমাল কি করবে। তমাল তখন বলে, আমি কিছু বলতে পারছি না, যে যার কাছ থেকে আমি এত বড় একটা আঘাত খেয়েছি আমি চাই না তাকে বিশ্বাস করতে।
আমি ওইসব কিছু ভুলতে চাই না, আর ভুলতে চাইলেও আমি ভুলতে পারবো না। তাই ও যদি এ বাড়িতে থাকে আমি এ বাড়ি থেকে বের হয়ে যাব, এই বলে তমাল চলে যায়। আর এদিকে সবাই তমালকে পিছন থেকে ডাকতে থাকে, আর তখনই তমাল বলে, আমি কারো কোনো কথা শুনতে চাই না, আমি এই বাড়িতে থাকবো না, ও যদি এই বাড়িতে থাকে আমি এ বাড়িতে থাকবো না। তখন জেঠুমনি বলে, রোহিত ওকে বুঝা, ওকে। আরে আমাদের তো একটা পদক্ষেপ নিতে হবে তাই না? এদিকে কাবিরে বলে, তোমরা কি বলতে চাইছো কি? হ্যাঁ, তোমরা কি একে এই বাড়িতে রেখে দেওয়ার ধান্দা করছো নাকি? না, ঈশিতা এ বাড়িতে থাকবে না। আর তখনই হৈমন্তী বলে, আচ্ছা কাবেরী, এমনটা কেন করছিস বলতো? হ্যাঁ, ওকে ওকে হয়তো আমাদের না করে দিতে হবে, নয়তো এই বাড়িতে রাখতে হবে, এখন দুটোর একটা তো করতে হবে তাই না? জেঠুমনি বলে, শোনো, তুমি যদি আমাদের এ বাড়িতে থাকতে চাও তাহলে তোমাকে আশ্রয়কারী হিসাবে থাকতে হবে, তুমি এ বাড়িতে কোনো অধিকারী থাকতে পারবে না। যা শুনে চোখ বড় করে বড়ে তাকিয়ে থাকে ঈশিতা। ওইদিকে তমালকে জোর করে রোহিত এনে ঈশিতার সামনে দাঁড় করায় আর বলে, আগে তুই ওর সঙ্গে কথা বল, দেখ ওর যে পরিস্থিতি, ও তো এখানে থাকতে হবে তাই না? একটু বোঝার চেষ্টা কর। ঈশিতা তখন সেখান থেকে সরে যায়। এদিকে তমালকে সবাই মিলে বোঝাতে থাকে। ফুলকি বলে, দাদা ভাই, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো। হ্যাঁ, ঈশিতা দিদি তো ওর শাস্তি ভোগ করেছে, এটা একটা জিনিস কিন্তু মানতে হবে, আজকে যদি চিংড়ি দিদি আমাদেরকে দাদা ভাইয়ের মৃত্যুর রহস্যটা না বলতো, আমরা কিন্তু জীবনেও সেই রহস্যটা ভাবতেই পারতাম না, আর সেটা নিয়ে এত খোলাসা নিয়ে কথা বলতে পারতাম না, এত তদন্তও করতে পারতাম না। তাই একটাবার না হয়তো ওকে বিশ্বাস করে এই বাড়িতে থাকতে দে প্লিজ। আর তখনই লাবণ্য বলে, দেখ ঈশিতার শরীরে যে অবস্থা, এখন তো অন্য কোথাও গিয়ে থাকতে পারবে না, মাত্র তো কটা দিন তাই না, সুস্থ হয়ে গেলেই তো চলে যাবে। ওদিকে দেখা যাবে ঈশিতা লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে আর রুদ্রর কথা মনে করতে থাকে। রুদ্র হাজতে গিয়েছিল, হাজতে গিয়ে ঈশিতাকে ছাড়িয়ে এনেছে। ঈশিতা রুদ্রকে দেখে অনেক রেগে যায়। রুদ্র তখন বলে, কি করছো কি, একটু শান্ত হও, বসে কথা বলো। দেখো ঈশিতা, তোমার সাথে যেটা হয়েছে একদমই ঠিক হয়নি, আজকে আমি তোমাকে বলছি, প্লিজ আমার কথাটি একটু শোনো। সেদিন যে তুমি আমাদের ঘরে ঢুকেছো, আরে ওর সঙ্গে আমি নাচ করছিলাম বলে ওর সঙ্গে কোনো সম্পর্ক আছে নাকি আমার? তখন ঈশিতা বলে, আবারও আমার সঙ্গে নাটক করতে এসেছো? আর রুদ্র বলে, না, নাটক করতে আসিনি, শোনো, তুমি তো এখন রায়চৌধুরী বাড়ির পরিবারের বউ, তোমাকে হাজরে থাকতে ভালো লাগে বলছো, আমি তোমাকে না এ হাজত থেকে মুক্তি দিব। আমার মাত্র কয়টা দিন হলো ক্ষমতা গিয়েছে, এখনও আমার সেই ক্ষমতার পাওয়ার আছে। তাই এখানে জেলের যে হাসপাতালটা আছে উনি আমার খুব পরিচিত, ওনাকে বলে না আমি তোমাকে এখান থেকে মুক্তি করব, বলবো তোমাকে অনেক বড় একটা রোগ ধরা পড়েছে, তোমাকে হাজরাতে থাকতে হবে না, মাঝে মধ্যে এসে হাজিরা দিতে হবে। আর সেই সময় তখন কথা শুনে লোভে পড়ে যায় ঈশিতা, আর ওর জেল থেকে মুক্তি হবে। আর তখনই ঈশিতা বলে, সত্যি আমি মুক্তি হব, তুমি আমাকে মুক্তি করবে? তখনই রুদ্র বলে, হ্যাঁ, তোমাকে আমি এই জেল থেকে মুক্তি করব, তবে তোমাকে আমার একটা কাজ করতে হবে। ঈশিতা তখন বলে, কি কাজ? তখনই রুদ্র বলে, তুমি রায়চৌধুরী বাড়িতে চলে যাবে, আর ওখান থেকে তুমি তারপর সমস্ত ইনফরমেশনগুলো আমাকে দিতে থাকবে। যা শুনে চমকে যায় ঈশিতা তখন বলে, কি বলছো কি? হ্যাঁ? রুদ্র বলে, হ্যাঁ, তুমি যদি এই কথাটায় রাজি হও তাহলে আমি তোমাকে হাজত থেকে ছাড়া দেবো। ঈশিতা রুদ্রের কথা শুনে রাজি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে ঈশিতা বলে, না না, আমাকে তমালের সামনে মাথা নোয়াতে হবে, তমালের কাছাকাছি ঘেঁষতে হবে, না হলে আমার স্বার্থসিদ্ধিটা হাসিল হবে কি করে? আর রুদ্রদা তো নিজের স্বার্থের জন্যই আমাকে লকআপ থেকে ছাড়িয়েছে, কিন্তু আমাকেও তো আমার স্বার্থটা দেখতে হবে। যতদিন পর্যন্ত না আমার স্বার্থটা হাসিল হবে ততদিন পর্যন্ত আমি তমালের কাছাকাছি ঘেঁষব, ভালো হওয়ার চেষ্টা করব, ভালো হওয়ার নাটক করব। ওদিকে ঈশিতাকে লুকিয়ে লুকিয়ে এই কথাগুলো শুনতে দেখে চমকে ওঠে ফুলকি তখন বলে, সত্যি কি ঈশিতা দিদি অসুস্থ, নাকি এর পিছনেও কোনো কারণ আছে? তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব, কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।